ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান বাহিনীর গুলিতে ভূপাতিত হয়েছিল লিবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 727 বিমান, যেটিতে যাত্রী ছিল 114 জন। ওই ঘটনায় প্লেনটির 113 জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলে নিহত হয়েছিল 108 জন, যাদের অধিকাংশই ছিল লিবিয়ান এবং মিশরীয় নাগরিক। তদন্তে জানা যায়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সেদিন যাত্রীবাহী বিমানে হামলা করে। নিহতদের মধ্যে একজন ছিলেন সাবেক লিবিয়ান পররাষ্ট্রমন্ত্রী সালাহ আবু সাইর। সে সময় লিবিয়ায় ক্ষমতায় ছিলেন তরুণ বিপ্লবী নেতা মুয়াম্মার আল গাদ্দাফি। মাত্র কয়েক বছর আগে ক্ষমতায় এসেছেন গাদ্দাফি। আরব জাতীয়তাবাদে উদ্বুদ্ধ গাদ্দাফি ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছিলেন। ইসরায়েলি বিমান বাহিনীর হাতে নিজ দেশের এত বড় ক্ষতি তার মতো নেতার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তিনি দৃঢ় সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের উপর প্রতিশোধ নেবেন। ফাইটার জেট দিয়ে আক্রমণ করবেন ইসরায়েলের উপর। শেষ পর্যন্ত গাদ্দাফি কিভাবে প্রতিশোধ নিয়েছিল জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ইসরায়েল কর্তৃক বিমান বিধ্বস্ত হওয়ার সংবাদ শোনার সাথে সাথে গাদ্দাফি ফোন করেন মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের কাছে। সে সময় লিবিয়া উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি হলেও সামরিকভাবে অত্যন্ত দুর্বল ছিল। অন্যদিকে মিশরের সেনাবাহিনী ছিল আরব বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী। কাজেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য গাদ্দাফি সাদাতের কাছে মিশরীয় সেনাবাহিনীর সাহায্য কামনা করেন। গাদ্দাফির পরিকল্পনা ছিল প্রথমেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ নগরী হাইফাতে ফাইটার জেট দিয়ে আক্রমণ করবেন। পরবর্তীতে পূর্ণ যুদ্ধ শুরু হয়ে গেলে মিশরীয় সেনাবাহিনীকে অর্থ এবং অস্ত্র দিয়ে তারা সহযোগিতা করবেন। কিন্তু সাদাত গাদ্দাফির প্রস্তাবে রাজি হলেন না। বরং তিনি গাদ্দাফিকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার পরামর্শ দিলেন। সাদাতের সাহায্য না পেলেও গাদ্দাফির পক্ষে ফেরত আসার কোনো উপায় ছিল না। গাদ্দাফি ক্ষমতায় এসেছিলেন মূলত ইসরায়েল এবং পশ্চিমা বিরোধী আদর্শকে সামনে তুলে ধরে। তাছাড়া সেই সময় গাদ্দাফির উপর লিবিয়ার জনগণের প্রত্যাশাও ছিল সত্যিকারের আকাশ ছোঁয়া। 1973 সালের 17 এপ্রিলের ঘটনা। সেই সময় ইসরায়েলের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে 1400 ইহুদি যাত্রী বোঝাই একটি জাহাজ ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলের আশদুদের উদ্দেশ্যে যাত্রা করছিল। গাদ্দাফি সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে সেই জাহাজটিকে তিনি ধ্বংস করবেন। তিনি লিবিয়ার নৌবাহিনীর অধীনে থাকা মিশরীয় সাবমেরিনের ক্যাপ্টেনকে তলব করে বসলেন। তাকে নির্দেশ দিলেন টর্পেডো নিক্ষেপ করে কুইন এলিজাবেথ II নামের সেই জাহাজটিকে ভূমধ্যসাগরের বুকে চিরতরে ধ্বংস করে দিতে। এত বড় একটি অপারেশন পরিচালনা করার জন্য ক্যাপ্টেন মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তিনি সাহস করে গাদ্দাফির কাছ থেকে লিখিত নির্দেশ চেয়ে বসলেন। গাদ্দাফিও তাকে আনুষ্ঠানিকভাবে লিখিত নির্দেশ দেওয়ার ব্যবস্থা করলেন। পরদিনই যাত্রা শুরু করল সাবমেরিন। পুরো একদিন ভূমধ্যসাগর পানির নিচ দিয়ে পূর্ব দিকে যাওয়ার পর ভেসে উঠল গন্তব্যস্থলের কাছাকাছি। কিন্তু অপারেশনটির রাজনৈতিক প্রভাব বিবেচনা করে চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি শুরু করার পূর্বে ক্যাপ্টেন মিশরীয় নৌবাহিনীর কমান্ডারের সাথে রেডিওতে যোগাযোগ করে বসলেন। তিনি তাকে গাদ্দাফি নির্দেশ সম্পর্কে অবহিত করলেন। বিস্ময়ে বিমূঢ় কমান্ডার তিনি নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারলেন না। ক্যাপ্টেনকে অপেক্ষা করতে বলে তিনি তাৎক্ষণিকভাবে এই সংবাদ পৌঁছানোর ব্যবস্থা করলেন প্রেসিডেন্ট সাদাতের কাছে। সাদাত সাথে সাথে মিশন বাতিল করে ক্যাপ্টেনকে আলেকজান্দ্রিয়া বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। কুইন এলিজাবেথ II নিরাপদে গন্তব্যে পৌঁছে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন সাদাত। এরপর গাদ্দাফিকে ফোন করে জানালেন সাবমেরিনের ক্যাপ্টেন জাহাজটি ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে জাহাজটিকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। গাদ্দাফি স্বাভাবিকভাবেই সাদাতের কথা বিশ্বাস করেননি। তিনি ইসরায়েলের উপর আক্রমণের নতুন পরিকল্পনা শুরু করেন। গাদ্দাফির সাথে মিলে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা চূড়ান্ত করার জন্য বিশেষ দূত হিসেবে সাদাত নিয়োগ দেন তার অত্যন্ত বিশ্বাসভাজন সিনিয়র উপদেষ্টা আশরাফ মারওয়ানকে। আশরাফ মারওয়ান ছিলেন সাদাতের পূর্বসূরি গামাল আবদেল নাসেরের মেয়ে মুনা নাসেরের স্বামী এবং প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের সহকারী। কিন্তু সাদাত জানতেন না, বছরের পর বছর ধরে মিশরের প্রেসিডেন্টের অফিসে গুরুত্বপূর্ণ পদে চাকরি করা এবং সাবেক প্রেসিডেন্টের জামাতা ওই আশরাফ মারওয়ানি ছিলেন ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা বাহিনী মোসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচর। পরপর 2 বার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর গাদ্দাফি সিদ্ধান্ত নেন কোনো সমুদ্র বন্দর বা জাহাজ না, বরং তার দেশের যাত্রীবাহী বিমান ধ্বংস করার প্রতিশোধ নিতে হবে পাল্টায় ইসরায়েলের একটি বিমান ধ্বংস করার মধ্যে দিয়েই। চূড়ান্ত পরিকল্পনার দায়িত্ব এসে পড়ে লিবিয়ান কর্মকর্তাদের এবং সেই সাথে আশরাফ মারওয়ানের উপর। সিদ্ধান্ত নেওয়া হয় ইতালির রাজধানী রোমের প্রধান বিমানবন্দর লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টেই এই অভিযান চালানো হবে। মারওয়ানের নির্দেশে মিশরীয় গোয়েন্দা বাহিনীর 2 সিনিয়র কর্মকর্তা রুমে যান এবং এয়ারপোর্টের লেআউট এবং আশেপাশের এলাকার মানচিত্র তারা বিভিন্ন ফ্লাইটের কর্মসূচি সংগ্রহ করেন। সেগুলো পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয় এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই পাশের একটি ভবন থেকে SS-7 স্ট্রেলা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের সাহায্যে
400 যাত্রীর ধারণ ক্ষমতা বিশিষ্ট ইসরায়েলের আলিয়ার এয়ারলাইন্সের একটি বোয়িং তারা ধ্বংস করে দেবে। সোভিয়েত ইউনিয়নের কাছে থেকে পাওয়া অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলগুলো রোমে পৌঁছে দেবে মারওয়ানের নেতৃত্বে মিশরীয় গোয়েন্দারা, আর সেখান থেকেই সেগুলো সংগ্রহ করবে ফিলিস্তিনের ব্ল্যাক সেপ্টেম্বরের সংগঠনের সদস্যরা, যাদেরকে নিয়োগ করার দায়িত্বে থাকবে লিবিয়ানরা। ব্ল্যাক সেপ্টেম্বর দলটির জানার কথা না, তারা রোমে পা দেওয়ার পর থেকে শুরু করে তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে মোসাদের একদল এজেন্ট। মিসাইলগুলো এয়ারপোর্টে এসে পৌঁছা, সেখান থেকে মিশরীয় এয়ার একাডেমিতে স্থানান্তর, মারওয়ানের কাছ থেকে ব্ল্যাক সেপ্টেম্বরের মিসাইলগুলো গ্রহণ, ট্রেনে করে তাদের অ্যাপার্টমেন্টে ফেরত আসা, কোনো কিছুই তাদের চোখ এড়ায়নি। পরিকল্পনার শুরু থেকে মারওয়ান ঘটনার বিস্তারিত মোসাদকে জানিয়ে রেখেছিলেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে মোসাদের প্রধান জাভি জামিরও রোমে এসে হাজির হয়েছিলেন। জামির একেবারে শেষ মুহূর্তে রোমের পুলিশ বাহিনীকে জানিয়েছিলেন যে এয়ারপোর্টে একটি সন্ত্রাসী হামলা হবে, কিন্তু এর আগে থেকেই তিনি একটি বিশেষ কমান্ডো বাহিনী প্রস্তুত রেখেছিলেন এই উদ্দেশ্যে যে যদি রোমের পুলিশ ব্যর্থ হয় তাহলে নিজেরাই যেন ব্ল্যাক সেপ্টেম্বরের দলটিকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তার প্রয়োজন হয়নি। পরদিন সকালে 1973 সালের সেপ্টেম্বরের 6 তারিখে ইতালির নিরাপত্তা বাহিনীর বিশাল একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করে ব্ল্যাক সেপ্টেম্বর দলের 5 সদস্যকে, আর রক্ষা পেয়ে যায় 400 যাত্রীর দল। সেই দিন গাদ্দাফির পরিকল্পনা যদি আসলেই সফল হতো তাহলে তার ফলাফল কি হতো তা আজ বলা মুশকিল। ইসরায়েলের অন্যায়ভাবে 108 জন নিরীহ যাত্রী সমেত বিমান ধ্বংসের প্রতিশোধ হিসেবে সামরিক ঘাঁটিতে হামলা চালানো যেতে পারে, কিন্তু পাল্টা আরেকটি যাত্রীবাহী বিমান ধ্বংস করা নিঃসন্দেহে সন্ত্রাসী কার্যকলাপের মধ্যেই পড়ে। আর সেই সন্ত্রাসী হামলার খেসারত হয়তো শেষ পর্যন্ত গাদ্দাফি এবং লিবিয়ার জনগণকেই দিতে হতো। পরিকল্পনা সফল হলে হয়তো লকারবির ঘটনার অনেক আগেই গাদ্দাফিকে জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো, অথবা প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে হয়তো ইউরোপ আমেরিকা একজোট হয়ে লিবিয়ার উপরে পাল্টা হামলাও চালিয়ে বসতে পারত, যা প্রতিরোধ করার সামর্থ্য লিবিয়ার তখন ছিল না। গাদ্দাফি পশ্চিমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী ছিলেন সত্য, কিন্তু তরুণ গাদ্দাফির রাজনৈতিক প্রজ্ঞার অভাব ছিল। এর আগে পরেও গাদ্দাফি একাধিকবার পশ্চিমা বিশ্বের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে পাল্টা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। প্রশ্ন উঠতেই পারে, তাহলে আশরাফ মারওয়ান যে মোসাদের এজেন্ট হিসেবে গাদ্দাফির পরিকল্পনা আগেই ইসরায়েলের কাছে ফাঁস করে দিয়েছিলেন, তাতে মোটের উপর লিবিয়ার লাভ হয়েছিল নাকি ক্ষতি হয়েছিল? এই প্রশ্নের উত্তর নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। যদিও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা স্বীকার করেন আশরাফ মারওয়ান তাদেরই এজেন্ট ছিল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সন্দেহ করেন আসলে হয়তো মারওয়ান ছিলেন মিশরের ডাবল এজেন্ট, কারণ এই ঘটনায় আসলে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল মিশর। গাদ্দাফির পরিকল্পনা সফল হলে ইসরায়েল তো সতর্ক হয়ে যেতই, তদন্তে মিশরীয় মিসাইল প্রমাণিত হলে মিশরও বিপদে পড়তে পারত। আমাদের ভিডিওর স্ক্রিপ্ট নেওয়া হয়েছে মোজাম্মেল হোসেন তোহার লেখনী থেকে। এইরকম দুর্ধর্ষ গোয়েন্দা কাহিনী পড়তে এই লেখকের লেখা স্পাই স্টোরিজ বইটি কিনতে পারেন, যা রকমারিতে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও।